আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। ১৯তম নিবন্ধন জীববিজ্ঞান সাবজেক্টিভ অংশের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই আপনারা আমাদের কোর্সে অনেকেই এনরোল করেছেন। তো তারই ধারাবাহিকতায় যারা ভর্তি ইচ্ছুক আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ফ্রি ক্লাসের আয়োজন। ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যেই ধারাবাহিকভাবে ক্লাস কার্যক্রম শুরু করব। তো ক্লাসটি শুরু করার আগে আমার অনুরোধ, কাইন্ডলি একটু আমাকে জানাবেন যে আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। একটু সময় নিচ্ছি, বাসাতে আসতে একটু দেরি হওয়ার কারণে ক্লাসটা শুরু করতে একটু লেট হয়েছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে একটু কেউ কমেন্টে জানান যে আসলে সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা। আয়োজন ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে, কাইন্ডলি একটু আমাকে জানাবেন যে আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। একটু সময় নিয়ে জানান যে আসলে সব মোটামুটি মনে হয় শোনা যাচ্ছে, ঠিক আছে তাই না? আমরা মাইশা লেখছে আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা মাইশা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? অল ক্লিয়ার ভাই, ইমরান হোসেন অল ক্লিয়ার ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে, আমরা লেট না করে আসলে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন, আর যারা এর মধ্যে জানেন না বা প্রথম প্রি ক্লাসে উপস্থিত তারা দেখে নিতে পারেন যে আমরা আসলে আজকে কী কী আলোচনা করব। যাই হোক, আমরা আমাদের আলোচনায় যাই। আলোচনা শুরু করার আগে, যেহেতু এটা একটা নিবন্ধন কোর্স, আর এখানে আসলে কি পড়বেন, কি থেকে পড়বেন, কেন পড়বেন, কোনটা পড়বেন, কেন পড়বেন না, কোনটা পড়বেন না, এটা ধারাবাহিকভাবে সাজিয়ে দেওয়ার জন্য আসলে আমাদের কোর্সটা এনরোল করা। সকল পড়ার সাথে আপনারা আশা করি পরিচিত, আমি জাস্ট আপনাদের গাইডলাইন দেব। যাই হোক, আজকের আমাদের টপিকস এবং কি কোষ বিভাজন ও টিস্যু, কোষ বিভাজন ও টিস্যু, এটা একটা অনেক বড় একটা অধ্যায় বলতে পারেন, আর এখানে অনেকগুলো টপিকসও আছে। তো এর মধ্যে আমরা আগে দেখে নিই আমাদের বিগত সালে নিবন্ধন পরীক্ষাগুলোতে কি কি প্রশ্ন এসেছে। আর ক্লাসটি শুরু করার আগে সবাইকে আমি বারবারই অনুরোধ, আগে দুইটা ক্লাস করার সময় বলেছিলাম যে আপনারা হ্যান্ড নোট তৈরি করবেন এবং খাতা নিয়ে বসবেন, খাতা নিয়ে মনোযোগ সহকারে বসবেন এবং ধৈর্য সহকারে বসবেন, ঠিক আছে? আচ্ছা, আগে আমরা দেখি বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল। বিগত বছরে নিবন্ধন পরীক্ষায় আসা প্রশ্নাবলী, এ বিষয়ে আপনাদের আইডিয়ার প্রয়োজন আছে, না হয় বুঝবেন না আসলে কোন টপিকসটা বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকসটা বেশি পড়া দরকার। তো চাইলে তোমরা তোমাদের খাতায় নোট করে নিতে পারো, এগুলো আমি বাছাই করে বের করছিলাম অনেক সময় নিয়ে। এক নম্বরে দেখো, উদাহরণ সহ প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্যগুলো লেখো। কোষের পার্থক্যগুলো লেখো। এটা একটা লিখিত প্রশ্ন, রিটেনের পার্থক্যগুলো লেখো। এবং তোমরা সকলেই জানো যে বিগত নিবন্ধন পরীক্ষাগুলো লিখিত আকারে হয়েছিল প্রিলিভ হওয়ার পরে, আর ইতিমধ্যে এটাও জানো যে এবারে নিবন্ধন পরীক্ষাটা এমসিকিউ আকারে হবে বা প্রিলি আকারে হবে, যেখানে তোমাদের সাবজেক্টিভ অংশের টোটাল মার্কস আছে 100। তার মানে তোমাদের এই সাবজেক্টিভ অংশের প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ আশা করি সকলেই বুঝতেছ। তো দেখো, এখানে উদাহরণসহ প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের পার্থক্যগুলো লেখো। এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে 2008 সালে,
11 সালে, এবং কি বিগত নিবন্ধন পরীক্ষা অর্থাৎ 18তম নিবন্ধন, যে নিবন্ধন দিয়ে আমি আসলে স্কুলে জয়েন করছিলাম, আবার 18তম নিবন্ধনও আসছে, প্রতিষ্ঠানে জয়েন করছিলাম আমি 18তম নিবন্ধনে, তখনও এটা আসছে যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের পার্থক্যগুলো লেখো। আবার হচ্ছে 2 নম্বরে একটি প্রোক্যারিওটিক কোষের বর্ণনা দাও, একটি প্রোক্যারিওটিক কোষের বর্ণনা দাও। এটা এসেছে 2012 সালে। 3 নম্বরে ক্লোরোপ্লাস্টের গঠন এবং কাজ, ক্লোরোপ্লাস্টের গঠন এবং কাজ, এটা অনেকবার আসছে। 2006 সালে আসছে, 13 সালে আসছে, 10ম নিবন্ধনে আসছে, আবার 12তম নিবন্ধনে আসছে, 14তম নিবন্ধনে আসছে, অনেকবার আসছে। ঠিক আছে, এরপরে আছে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করা। সব কিছু, সকল টপিক্সের সাথে তোমরা পূর্ব পরিচিত, সকলে হয়তো অনেক বেশি জানো, কিন্তু আসলে ধারাবাহিকভাবে কী পড়বা, কীভাবে পড়বা, প্রথমে বলছিলাম এই বিষয়গুলোই আমি সাজিয়ে দেবো ইনশাল্লাহ। মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ বর্ণনা করা। মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ বর্ণনা করা এসছে 12তম নিবন্ধনে আসছে, 12তম নিবন্ধনে। 5 নম্বর গোলজি বডি কি? এর গঠন কাজ, গঠন কাজ, এটা এসেছে 6 সালে। আচ্ছা, তারপরে 6 নাম্বার, লেখা বোঝা যাচ্ছে কিনা একটু জানাইন তো আমাকে, নাকি একটু লেখা বড় করা লাগবে, একটু জানাইও। লেখা শেষ করে আমি চেক করতেছি। নিউক্লিয়াসের গঠন ও কাজ বর্ণনা করো। নিউক্লিয়াসের গঠন ও কাজ বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট, এটা 13 সালে আসছে। 7 নম্বরে এসেছে লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টের পার্থক্য। ক্রোমোপ্লাস্টের পার্থক্য 2017 সাল। আচ্ছা, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণগুলোই পরীক্ষায় আসে, এখানে এগুলো আসলে গুরুত্বপূর্ণই। ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য উল্লেখ করো। এটা এসেছে 13 সালে, 17 সালে। 9 নম্বর একটি আদর্শ ক্রোমোজোমের গঠন, একটি আদর্শ ক্রোমোজোমের গঠন বর্ণনা করো। গঠন বর্ণনা করো এসেছে তোমার অনেকবার এসছে, এটা দেখো 2008 সালে আসছে, 11 সালে আসছে, 12 সালে আসছে, 14 সালে হয়েছে 11তম নিবন্ধন আর কি, 11তম নিবন্ধনে। তারপরে এসেছে 15 সালে, 17 সালে। ওকে, আর সর্বশেষ এই টপিকস থেকে এসেছিল সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের নিচে লেখা যায় কিনা অবস্থান, বোর্ডটা আসলে ওইভাবেই সেট করা আসলে যাতে পুরোটাই দেখা যায়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস প্রদান করা। ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস প্রদান করা। আচ্ছা, ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস এটা মোটামুটি 2008 সাল, 11 সাল, 13 সাল, 3টা সাল আসছে। মোটামুটি দেখো তোমাদের কোষ ও কোষ বিভাজন টিস্যু এই টপিকস থেকে
বিগত বছরের নিবন্ধন পরীক্ষা অ্যানালাইসিস করে আমি এই প্রশ্নগুলো পেয়েছি। এই প্রশ্নগুলোই তোমাদের এসেছে, একটু তোমরা খাতায় তুলে নিলে মনে হয় বেটার হয়। ঠিক আছে। পরীক্ষা অ্যানালাইসিস করে আমি এই প্রশ্নগুলো পেয়েছি, এই প্রশ্নগুলোই তোমাদের এসেছে, একটু তোমরা খাতায় তুলে নিলে মনে হয় বেটার হয়। লেখা হলে কেউ আমাকে একটু জানাও, ডান লেখো, কমেন্টে ডান লেখো। দেখা যাচ্ছে নাকি? লেখা হলে কেউ আমাকে একটু জানাও, ডান লেখো, কমেন্টে ডান লেখো। দেখা যাচ্ছে নাকি? আমার সাথে এইচএসসি বেস একই বেস মহিদুল ইসলাম শাহিন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কালকে অনেকক্ষণ আমার সাথে কথা বলেছে। ভাই বলেছে যে আসলে অনেক কম বয়সে চাকরি পেয়েছেন। আসলে শুক্রিয়া, আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা ধারাবাহিকভাবে পরিশ্রম করেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের পরামর্শ বলেন, সাপোর্ট বলেন, আমি সম্রাট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমার নিবন্ধন কোর্সে যারা ভর্তি হয়েছেন আপনাদের জন্য আমি সর্বোচ্চটুকু দিব ইনশাল্লাহ। এবারে অন্যান্য বিষয়ের চেয়ে জীববিজ্ঞানে অনেক বেশি সিট আছে। টার্গেট ভালো করেন, জেনারেল অংশ একটু পাশাপাশি বাসায় প্রস্তুতি নেন। আর সাবজেক্টিভ অংশের জন্য অন্য কোনো কিছু পড়ার দরকার নাই, আমি যেগুলো রেডি করে দিব শুধু এগুলো নিয়ে আগান, আর আমার সাথে ধারাবাহিকভাবে আগান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। টার্গেট ভালো করেন, জেনারেল অংশ একটু পাশাপাশি বাসায় প্রস্তুতি নেন। আর সাবজেক্টিভ অংশের জন্য অন্য কোনো কিছু পড়ার দরকার নাই, আমি যেগুলো রেডি করে দিব শুধু এগুলো নিয়ে আগান, আর আমার ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, যাই হোক, আশা করি লেখা শেষ। এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। ঠিক আছে, আচ্ছা এখানে এবার আসি আমরা আসলে কোর্সটা কি। তোমরা আশা করি ষষ্ঠ, সপ্তম, অষ্টম থেকে শুরু করে ধারাবাহিকভাবে জেনে আসছো যে জীবদেহের গঠন ও কার্যগত এককে কোষ বলে। আশা করছি এই সংজ্ঞাটা তোমাদের আর প্রয়োজন নেই। এই কোষের বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে প্রদান করেছেন, তবে তাদের মধ্যে যে সংজ্ঞাটা তোমরা না শিখলেই নয়, ওই সংজ্ঞাটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে লোই এবং সিকে বীজ। সিকে বীজ প্রদত্ত যে সংজ্ঞাটা, এটি প্রদান করেছিল তারা 1969 সালে। এই সংজ্ঞাটা একটু জেনে রাখিও, হয়তো তোমাকে বলবে যে লোই এবং সিকে বীজ প্রদত্ত কোষের সংজ্ঞা কোনটি। ঠিক আছে, তো লোই এবং সিকে বীজ নামক দুজন বিজ্ঞানী, এরা 1969 সালে একটি সংজ্ঞা দিয়েছিলেন। সেই সংজ্ঞাটি হচ্ছে বৈষম্যবেদ্য পদ্মা দ্বারা, বৈষম্যবেদ্য বা অর্ধবেদ্য পদ্মা দ্বারা, পর্দা বা ঝিল্লি দ্বারা আবৃত, পর্দা বা ঝিল্লি দ্বারা আবৃত বা পরিবেষ্টিত এবং জীবজ ক্রিয়াকলাপের একটু ছোট করে গেছে, ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম। তোমরা ধারাবাহিকভাবে নোট করে নিও, তাই ধারাবাহিকভাবে আমিও লিখে দিচ্ছি, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই তার প্রতিরূপ সৃষ্টি করতে পারে, মানে বংশধর সৃষ্টি করতে পারে। কেমন? প্রতিরূপ সৃষ্টি করতে পারে, তাকে কোষ বলে। এর ছাড়াও আরো অনেক সংজ্ঞা আছে, তোমাদের তো আর এখন পরীক্ষায় সংজ্ঞা আসবে না, তবে এটার মধ্যে তোমাদের লোই এবং সিকে বীজ প্রদত্ত
কোষের সংখ্যা কোনটি, এইভাবে আসতে পারে এমসিকিউতে, কেমন? আচ্ছা, এরপরে তোমরা হেডিং দাও কোষবিদ্যা। কোষবিদ্যাকে ইংরেজিতে বলা হয় সাইটোলজি। গ্রিক শব্দ কাইটোস এবং লোগোস, দুইটা শব্দ, গ্রিক শব্দ, এই দুইটা হচ্ছে গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ কাইটোস, যার শব্দের অর্থ হচ্ছে পা, এবং লোগোস অর্থ হচ্ছে লোগোস অর্থ হচ্ছে নলেজ, ইংরেজিতে নলেজ বা জ্ঞান, কেমন? এই দুইটি শব্দের সমন্বয়ে তোমার সাইটোলজি শব্দটির উৎপত্তি। আর সাইটোলজি কাকে বলে? বিজ্ঞানের যে শাখায়, লিখে দিচ্ছে, বিজ্ঞানের যে শাখায় কোষের যাবতীয় বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয় তাকেই কোষবিদ্যা বা সাইটোলজি বলে। বিষয়াবলী নিয়ে পর্যালোচনা করা হয়, তাই হচ্ছে কোষবিদ্যা। পরীক্ষা আসতে পারে যে সাইটোলজি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি, এটি কোন ধরনের শব্দ, এবং কোষের যাবতীয় বিষয়াবলী জীববিজ্ঞানের কোন শাখা বা বিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়, কেমন? এভাবে আসতে পারে। আর বিজ্ঞানী রবার্ট হুক নাম আশা করি শুনেছো তোমরা। এই রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয়। রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয়। আরেকজন বিজ্ঞানী কার্ল পি সনসনকে আবার আধুনিক কোষবিদ্যার জনক বলা হয়। দুই জিনিস, কিন্তু একটু মনোযোগী হও। আধুনিক কোষবিদ্যার জনক বলা হয়। তাহলে তোমাকে যদি বলে কোষবিদ্যার জনককে, তাহলে তুমি তাকাইবা কি? রবার্ট হুক। আর যদি বলে আধুনিক কোষবিদ্যার জনককে, তাহলে লিখবে কি? কার্ল পি সনসন, কেমন? ঠিক আছে, এতটুকু আশা করি উঠানোর পরে কেউ আমাকে একজন অবশ্যই ইনশিওর করবা যে তোমাদের উঠানো হয়েছে, কমেন্টে ডান লিখো, কেমন? ওকে। আর কোনো সমস্যা থাকলে আমাকে বলো। দেখা যায় না একটু সরে দাও। যদি বলে কোষবিদ্যার জনককে, তাহলে তুমি তাকাইবা কেমন? ঠিক আছে, এতটুকু আশা করি উঠানোর পরে কেউ আমাকে একজন অবশ্যই আচ্ছা, আশা করি তোমাদের লেখা শেষ, কেমন? ক্লাস আসলে অনেক বড় টপিক, তো দ্রুত করার চেষ্টা করতেছি। তোমরাও পারলে, এটা তো আসলে ম্যাথ না যে তোমার প্রতি লাইন বাই লাইন বোঝা লাগবে, তোমরা পারলে আমার সাথেই লিখে ফেলতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার কোষের নামকরণ বা সেল নামকরণ, হেডিং দাও। কোষের নামকরণ। তোমরা ইতিমধ্যে জানো কোষ মানে হচ্ছে সেল, কেমন? আচ্ছা, এই যে সেল শব্দটা, সেল শব্দের অর্থ হচ্ছে প্রকোষ্ঠ বা বায়ুকুঠরি, ক্ষুদ্র বায়ুকুঠরি, কেমন? তাহলে সেল শব্দের অর্থ কি? প্রকোষ্ঠ বা বায়ুকুঠরি। এটি একটি ল্যাটিন শব্দ সেলুলা থেকে এসেছে। ল্যাটিন শব্দ সেলুলা থেকে আগত।
ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে এই সেল শব্দের প্রবর্তন করেন বা নামকরণ করেন। সেল শব্দের প্রবর্তন করেন বা নামকরণ করেন। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, এটাকে একটু স্টার দিয়ে রাখো। পরবর্তীতে তিনি তার মাইক্রোগ্রাফিয়া নামক একটি গ্রন্থ ছিল, নামক গ্রন্থে তা প্রকাশ করেন, মানে সেলের বিষয়টা প্রকাশ করেন, কেমন নামকরণ করছে যে ওই বিষয়টা প্রকাশ করেন। ঠিক আছে। আর আরেকটা বিষয় মনে রাখা, এখানে 1674 সালে লিওয়েন হুক, নাম শুনছো আশা করি, লিওয়েন হুক সাহেব কি করছে দেখো। লিওয়েন হুক সাহেব প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন বা দেখতে পান। লিওয়েন হুক জীবিত কোষ যে পর্যবেক্ষণ করেন, তিনি সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে কি কি দেখেছিল? সর্বপ্রথম তিনি অণুবীক্ষণ যন্ত্রের শুক্রাণু, লোহিত কণিকা, প্রোটোজোয়া, লোহিত রক্ত কণিকা আর কি, কেমন লোহিত রক্ত কণিকা, প্রোটোজোয়া ও ব্যাকটেরিয়া সম্পর্কে পর্যবেক্ষণ করেন। আর আমাদের রবার্ট হুক সাহেব যেটা দেখেছিলেন অণুবীক্ষণ যন্ত্রে, সেটা হচ্ছে মৃত জড়বস্তু, আর সেটি মূলত ছিল কোষ প্রাচীর। দেখেই উনি নামকরণ করেছিলেন যে এটা হচ্ছে কোষ বা সেল, কেমন। ঠিক আছে, তাহলে দেখো কোষের নামকরণে কোষ শব্দটি বা সেল শব্দটি এসেছে ল্যাটিন সেলুলা নামক শব্দ থেকে, এবং এর অর্থ হচ্ছে প্রকোষ্ঠ বা বায়ুকুঠি। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে সেল শব্দের প্রবর্তন করেন বা নামকরণ করেন। তাহলে পরীক্ষা যদি আসে যে কে সেল শব্দটির প্রবর্তন করেন বা নামকরণ করেন, ঠিক আছে, তাহলে রবার্ট হুক 1665 সালে সেল শব্দের নামকরণ করেন বা প্রবর্তন করেন। পরবর্তীতে তিনি তার মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থটা প্রকাশ করেন। গ্রন্থটার নাম খুব ইম্পর্টেন্ট, কালার ফ্যান থাকলে কালার ফ্যান দিয়ে কালার করে নাও, নামক গ্রন্থটা প্রকাশ করেন। আর 1674 সালে লিওয়েন হুক সাহেব প্রথম জীবিত কোষ সাহেব লিখে বলছি না, আচ্ছা, প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। মজা করতে করতে বলছিলাম, আসলে সাহেব হয়ে গেছে। আচ্ছা, সাহেব, উনি ভদ্র মানুষ, সাহেব মনে করেন। আর যদি তোমাকে বলে যে লিওয়েন হুক অণুবীক্ষণ যন্ত্রে সর্বপ্রথম কি কি কোষ পর্যবেক্ষণ করেন, তিনি সর্বপ্রথম শুক্রাণু, লোহিত রক্তকণিকা, প্রোটোজোয়া এবং ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। আর আরএচ হুইটেকার মূলত অণুবীক্ষণ যন্ত্রে যেটা পর্যবেক্ষণ করেছিল সেটা মূলত কোষ ছিল না, সেটা ছিল কোষের একটা আবরণ, যেটা মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি। এটাকে কোষ প্রাচীর বলে পরে সম্বোধন করা হয়, কেমন। এতটুকু লিখে নাও, একটু তাড়াতাড়ি লেখো, একটু রেসপন্স করো, তাহলে আমার আসলে ক্লাসটা কন্টিনিউ করার সুবিধা হয়। ওকে, এরপরে আমরা এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আর আমাদের এই যে কোষের শেপ অ্যান্ড সাইজ টপিক্সে ছিল, ওই টপিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই।
তোমরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে হেডিং দিতে পারো। গুরুত্বপূর্ণ তথ্য কেমন? এই গুরুত্বপূর্ণ তথ্যের ভিতর দেখো কি কি জানা লাগবে। যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে তাই আমাদের এগুলো ধারাবাহিকভাবে অনেক কিছুই জানা লাগবে এবং অনেক ডিপ প্রিপারেশন নিতে হবে তোমাদের। গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখো, কোষ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী। তোমাকে যদি বলা হয় সবচেয়ে ছোট কোষ কোনটি, তাহলে কি লিখবা? সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা, বানানটাকে লক্ষ্য করো, মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, গ্যালিসেপ্টিকাম। তাহলে সবচেয়ে ছোট কোষ, অথবা সবচেয়ে ছোট কোষ না বলে যদি বলে সবচেয়ে আদি কোষ বা ক্ষুদ্রতম আদি কোষ, সবচেয়ে ক্ষুদ্রতম আদি কোষ যদি তোমাকে বলা হয়, তাও তুমি কি দেখাইবা? অ্যান্সার করবা কি? মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এর ব্যাসটা জেনে রাখো, এর ব্যাস 0.1 মাইক্রোমিটার। তাহলে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকামের ব্যাস 0.1 মাইক্রোমিটার। আচ্ছা, এরপরে 2 নম্বর দিয়ে লিখতে পারো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জেনে রাখো, এর আরেকটা নাম আছে, এর অপর নাম, এর অপর নাম পিপিএলও। এখন তোমার এই পিপিএলওটা কি, এই পিপিএলও এর মিনিংটাও জানা লাগবে তোমাদের। পিপিএলও এর মিনিংটা লিখে নাও, প্লিওরো নিউমোনিয়া, লাইক অর্গানিজম। ঠিক আছে, অর্গানিজম বানানটা ঠিক আছে। প্লিওরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। কেমন? এটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ। এবার তাহলে আমরা সবচেয়ে বড় কোষ কি তাও জেনে রাখি। সবচেয়ে বড় কোষ, সবচেয়ে বড় কোষ হচ্ছে ওট পাখির ডিম। ঠিক আছে, পাখিদের মধ্যে মনে করো ওট পাখি হচ্ছে বড় এবং ওট পাখির ডিমটাও বড়। এর ব্যাসটাও জেনে রাখো, এর ব্যাস হচ্ছে 17 সেন্টিমিটার ইন্টু 12.5 বা 12.5 সেন্টিমিটার। ওকে, এরপরে এককোষী সর্বাপেক্ষা বড়, এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ। সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ কি? সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ এটা হচ্ছে অ্যাসিটোবুলারিয়া। অ্যাসিটোবুলারিয়া এটা একটা শৈবাল। অ্যাসিটোবুলারিয়া একটা শৈবাল। কেমন? এর ব্যাসটাও চাইলে জেনে রাখতে পারো, এর ব্যাস 0.5 থেকে 10 সেন্টিমিটার। এটা কি? শৈবাল। কেমন? ওকে, 4 নম্বর দিয়ে শিখে রাখো। আচ্ছা, এখানে এই শৈবালটাকে আবার আরেকটা নাম বলা হয় ওয়াইন গ্লাস মেটস। শৈবালটি মারমেটস ওয়াইন গ্লাস নামে পরিচিত। এই শৈবালটি মারমেটস ওয়াইন গ্লাস নামে পরিচিত। ওয়াইন গ্লাস নামে পরিচিত। ঠিক আছে, এগুলো সব তোমার ফ্রিলি আকারের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। কেমন? তাহলে এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হচ্ছে অ্যাসিটোবুলারিয়া, যা হচ্ছে একটা শৈবাল। এর ব্যাস হচ্ছে 0.5 থেকে 10 সেন্টিমিটার এবং এই শৈবালটি মারমেটস ওয়াইন গ্লাস নামে পরিচিত। 4 নম্বর দিয়ে বহুকোষী উদ্ভিদের মধ্যে, বহুকোষী উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ
এটা হচ্ছে র্যামি, এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে বহিমেরিয়া, বহিমেরিয়া নিবিয়া, বহিমেরিয়া নিবিয়া। ঠিক আছে, এটা একটা গাছের কোষ, গাছের কোষ। এটা 50 থেকে 55 সেন্টিমিটার হয়, কেমন? 50 থেকে 55 সেন্টিমিটার হয়, তবে 55 সেন্টিমিটারটা বিভিন্ন বইয়ে দেওয়া, কেমন? লিখে দাও। এখান থেকে লিখবো, জায়গা তো আছে একটু। 5 নাম্বার দিয়ে লেখো মার্কেটটা। পাঁচ নম্বর দিয়ে লেখা, মানব দেহের সবচেয়ে বড় কোষ। মানব দেহের সবচেয়ে বড় কোষ ডিম্বাণু, কেমন? মানব দেহের সবচেয়ে বড় কোষ বলে কি লিখবে? ডিম্বাণু। এর ব্যাস কত? এর ব্যাস হচ্ছে 0.1 মিলিমিটার। এখানে একটু লক্ষ্য করি, 0.1 মিলিমিটার। আর 6 নম্বর দিয়ে লেখো, মানব দেহের সবচেয়ে লম্বা কোষ। ছিল বড় কোষ, এবার হচ্ছে লম্বা কোষ। লম্বা কোষ হচ্ছে নিউরন, বা এটাকে মোটর নিউরন বলে, মোটর নিউরন। মোটর নিউরন, এটা অনেকটাই, প্রায় 1.37 মিটার লম্বা। ওকে, আচ্ছা, এই মোটর নিউরনটা আমাদের স্পাইনাল কর্ড থেকে, স্পাইনাল কর্ডের একদম গোড়া থেকে, স্পাইনাল কর্ড আছে না, স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত। পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত, বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত। ওকে, ওকে, ঠিক আছে, লেখো। কেমন? আচ্ছা, উপরে একটু মাথা, কেমন? এবার যদি তোমাকে বলে মানবদেহের ক্ষুদ্রতম কোষ কি, বড় কোষ শিখলাম, লম্বা কোষ শিখলাম, এবার তোমাকে যদি বলে ক্ষুদ্রতম কোষ মানব দেহের, কেমন? মানব দেহে ক্ষুদ্রতম কোষ কি, তখন কি লিখবা? মানব দেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, আবার যদি তোমাকে বলে মানব দেহে আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট কোষ কি, মানব দেহে আয়তনের দিক থেকে, একটা হচ্ছে ক্ষুদ্রতম সরাসরি বলবে, আর একটা হচ্ছে আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট কোষ, তখন কিন্তু আবার শুক্রাণু। ওকে, আচ্ছা, এবার তোমাকে যদি বলে মানব দেহে কোষের সংখ্যা কত, মানব দেহের কোষের সংখ্যা কত? আচ্ছা, মানব দেহের কোষের সংখ্যা হচ্ছে 100 ট্রিলিয়ন। 100 ট্রিলিয়ন মানে কি দেখো, 100 ট্রিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 12, মানে
12টা শূন্য হবে, কেমন? এটাকে 1 লক্ষ কোটিও বলতে পারো, 100 ট্রিলিয়ন মানে তো 1 লক্ষ কোটি, কেমন? 1 লক্ষ কোটি, অথবা তোমাকে 1000 বিলিয়ন বলতে পারে, অথবা 1000 বিলিয়ন। তবে যদি এটা প্রশ্নে আসে বা পরীক্ষায় আসে ট্রিলিয়ন দিয়ে করার চিন্তা ভাবনা মাথায় রাখো বেশি, যে ট্রিলিয়নটা হয়তো বেশি দিয়ে দিতে পারে, যে মানব দেহের কোষের সংখ্যা কত, 100 ট্রিলিয়ন। তারপরও পাশাপাশিগুলো লিখে দিচ্ছি, 10^12, অথবা 1 লক্ষ কোটি, অথবা 1000 বিলিয়ন, কেমন? আচ্ছা, প্রথম প্রকৃতকোষীয় বহুকোষী জীব কি মার্কের কি হলো? প্রথম প্রকৃতকোষী ও বহুকোষী জীব। প্রথম প্রকৃতকোষীয় ও বহুকোষী জীব হচ্ছে বঙ্গিমরফা পুবিসক্যানাস, পুবিসক্যান্স। এটা একটু বড় করে লিখে দিই আমাদের, বঙ্গীয় মরফা পুবিসক্যান্স। এটাও একটা শৈবাল, কেমন? এটা একটা লোহিত শৈবাল, এটি একটি লোহিত শৈবাল। লোহিত শৈবাল কি শৈবাল, এগুলো শৈবাল সম্পর্কে ক্লাস জানবো, কেমন? আরো বিস্তারিত জানবো, সমস্যা না। ওকে, লেখা হয়েছে কিনা বা কোনো কিছু বুঝতে অসুবিধা বা বোঝা না গেলে বলো। ঠিক আছে, আমরা মশা, কেমন? এর পরের টপিকসে যাই। আচ্ছা, এবার প্রথম কোষের সৃষ্টি সম্পর্কিত কিছু তথ্য জেনে নিই। প্রথম কোষের সৃষ্টি, এখান থেকে আমরা কিছু তথ্য জেনে নিই, কিছু বলতে দুইটা তথ্য জেনে নেব। একটা হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। ঠিক আছে, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস মানে আর কি, দেখো বিজ্ঞানীরা ধারণা করেছেন যে সকল আদিকোষেই জীবের উৎপত্তি হয়েছিল আরএনএ থেকে। সিম্পল একটা জিনিস, যে বিজ্ঞানীরা ধারণা করেন, এখান থেকে লিখি, বিজ্ঞানীরা ধারণা করেন সকল আদিকোষী জীবের উৎপত্তি হয়েছিল আরএনএ থেকে, তাহলে দেখো তোমার বিস্তারিত আমি লিখে দিলেও তোমার কি জানা লাগবে? জানা লাগবে জাস্ট এটাই, যে বিজ্ঞানীরা ধারণা করেন সকল আদিকোষী জীবের, এই যে আদিকোষী জীবের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? আরএনএ থেকে। এটাই মূলত কি, এটাই হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। তাহলে পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিসের মূল জিনিস বা মূল তথ্য, কেমন? কালার ফ্যান তো অনেক সময় দেখা যায় না, এটা হচ্ছে সমস্যা লাইটের আলোর কারণে। এরপরে আরেকটি হচ্ছে এন্ডোসিম্বায়োসিস, এন্ডোসিম্বায়োসিস। এন্ডোসিম্বায়োসিসটাও লিখে নিতে পারো। এন্ডোসিম্বায়োসিস একটি প্রকৃত পোষক কোষে
একটি প্রকৃত কোষে কোষে বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে বেঁচে থাকার প্রক্রিয়া। এটাই হচ্ছে অ্যান্ডোসিম্বায়োসিস। তোমার আসতে পারে যে নিচের কোনটি অ্যান্ডোসিম্বায়োসিসের সাথে সাদৃশ্যপূর্ণ। কেমন? একটি প্রকৃত পোষক কোষে বায়বীয় এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া নামক ব্যাকটেরিয়া প্রবেশ করে, মানে সমন্বয় করে বা মিথস্ক্রিয়া করে যে বেঁচে থাকার একটা প্রক্রিয়া, এটার নামে কি? এটার নাম হচ্ছে তোমার অ্যান্ডোসিম্বায়োসিস। ঠিক আছে, এটা প্রকৃত কোষের সৃষ্টি থেকে তোমরা এটা শিখে নিবে, এই তথ্যগুলো জেনে রাখিও। আর অনেক বিস্তারিত আছে, ওগুলো তোমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, এবার আসো কোষতত্ত্ব ও কোষ মতবাদ। হেডিং দাও সবাই, কোষতত্ত্ব ও কোষ মতবাদ। কোষতত্ত্ব ও কোষ মতবাদ কে কে প্রদান করেছেন? খুব ইম্পর্টেন্ট এটা। কোষতত্ত্ব ও কোষ মতবাদ 3 জন বিজ্ঞানী প্রদান করেছিলেন। আগে হেডিং দাও, কোষতত্ত্ব ও কোষ মতবাদ। কোষতত্ত্ব বা কোষ মতবাদ কোষতত্ত্ব কোষ মতবাদ প্রদান করেছেন 3 জন বিজ্ঞানী। একজন হচ্ছে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী, জ্যাকবস স্লেইডেন এবং প্রাণীবিজ্ঞানী, ইংরেজি প্রাণীবিজ্ঞানী, সে হচ্ছে থিওডর শোয়ান। আর আরেকজন হচ্ছে রুডলফ বার্সু। এই যে কোষতত্ত্বটা রুডলফ বার্সু দিয়েছিল 1855 সালে, আর এরা দিয়েছিল 1839 সালে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে নিচের কোন বিজ্ঞানী কোষতত্ত্ব ও কোষ মতবাদ প্রদান করেছেন, তখন এখানে হয়তো কারো নাম দেওয়া থাকবে, অন্য কারো নাম দেওয়া থাকবে, বা কত সালে দিয়েছেন। তাহলে দেখো, জার্মান উদ্ভিদ বিজ্ঞানী জ্যাকবস লেইডেন 1839 সালে, এবং প্রাণীবিজ্ঞানী থিওডর শোয়ানো কত সালে? 1839 সালে। আর রুডলফ বার্সু নামক একজন বিজ্ঞানী 1855 সালে। তিনজনের 3টা কোষতত্ত্ব ও কোষ মতবাদ প্রদান করেছিলেন। তো সেই কোষতত্ত্ব কোষ মতবাদগুলো কি একটু সেটাও দেখে নিই। আচ্ছা, জার্মান উদ্ভিদ বিজ্ঞানীর মতে কোষতত্ত্ব বা কোষ মতবাদ কি জিনিস দেখো, তার কথা মতো হচ্ছে সকল উদ্ভিদদেহ কোষ সমন্বয়ে গঠিত। উদ্ভিদদেহ কোষ সমন্বয়ে গঠিত। এটা কে বলেছেন? এটা বলেছেন ওই যে উদ্ভিদ বিজ্ঞানী জ্যাকবস লেইডেন, সমন্বয়ে গঠিত। জাস্ট এই জিনিসটা জেনে রাখো যে সকল উদ্ভিদ দেহ কোষ সমন্বয়ে গঠিত, এই মতবাদটি কোন বিজ্ঞানী প্রদান করেছিলেন? তাহলে কি? জ্যাকবস লেইডেন। আর প্রাণীবিজ্ঞানী থিওডর শোয়ান, টিএস দিয়ে রাখলাম। কেমন? থিওডর শোয়ান কি বলেছে? থিওডর শোয়ান হচ্ছে প্রাণীদেহ ও উদ্ভিদের ন্যায় কোষ দিয়ে গঠিত। প্রাণীদেহ ও উদ্ভিদের ন্যায় কোষ দিয়ে গঠিত। সে প্রাণীবিজ্ঞানী, এই কারণে সে প্রাণীর বিষয় বলছে, উদ্ভিদের ন্যায় কোষ নিয়ে গঠিত। আর ও উদ্ভিদ বিজ্ঞানী ছিল, সে এই কারণে বলছে যে উদ্ভিদ দেহ কোষ সমন্বয়ে গঠিত। প্রাণীদেহ উদ্ভিদের ন্যায় কোষ নিয়ে গঠিত। আর আরেকজন বিজ্ঞানী রুডলফ বার্সু বলেছে কোষ হতেই কোষের উৎপত্তি।
তাহলে এই তিনটে জিনিস হচ্ছে কি? এই তিনটি জিনিস হচ্ছে কোষতত্ত্ব বা কোষ মতবাদ। তিনজন বিজ্ঞানী প্রদান করেছিলেন। কে কত সালে প্রদান করেছিলেন, বিজ্ঞানীগুলোর নাম খুব ইম্পর্টেন্ট, কেমন? এবং তাদের মতবাদটা দেখে নেবে একবার, লিখে নাও, কেমন? ওকে। লেখা হলে ডান লেখো তোমরা, আমাকে একটু জানাও। ওকে, আশা করি এই সময়ের ভিতরে তোমাদের লেখা শেষ। আর ভিডিওটি রেকর্ড থাকবে, তোমরা চাইলে কোনো কিছু মিসিং হলে পরে ওখান পর্যন্ত টেনে দিয়ে সময়টা স্ক্রিনশট নিয়ে রাখ, পরে টেনে দিয়ে তোমরা দেখতে পারবে, সমস্যা না। ওকে, পড়াশোনা শুরু করে দাও ইনশাল্লাহ। আশা করি দীর্ঘ এত বছর পরে সার্কুলারটা আসতেছে, তোমাদের বেকারত্ব যাতে বসে এই সার্কুলার মাধ্যমে। পরিশ্রম করো, বাসায় একটু পড়ো, পড়াশোনা শুরু করে দিন। ওকে, এরপরে আমরা আসি কোষের প্রকারভেদ, কাইন্ডস অফ সেল। কাইন্ডস অফ সেল বা কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদে তোমার অনেক ক্যাটাগরি আছে, সবগুলো ক্যাটাগরি সম্পর্কে তোমার ধারণা লাগবে। যেহেতু এবার প্রিলি পরীক্ষা কোন জায়গা থেকে প্রশ্ন করে এটা বোঝা যাচ্ছে না, তোমার একদম ডিপ প্রিপারেশন লাগবে, ডিপ। ওকে, আচ্ছা। কোষের প্রকারভেদকে নানান ভাগে ভাগ করা যায়, বা কোষের প্রকারভেদ অনেকভাবে করা হয়েছে। একটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে, ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে এবং ক্লোরোপ্লাস্ট এবং কোষ প্রাচীর, কোষ প্রাচীরের উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে, উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে, বা এখানে যা আছে এখানে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, বা নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে, এবং ক্লোরোপ্লাস্ট এবং কোষ প্রাচীরের উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে, সব ভিত্তিতেই তোমার দুই ভাগে করে ভাগ করছে। তাহলে এটা নিয়ে তোমার আর ঝামেলা নাই, যে যদি আসে সবগুলোর উত্তর কি দুই ভাগে ভাগ করছে। যেমন শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করেও দুই ভাগে, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করেও দুই ভাগে, ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতেও দুই ভাগে, ক্লোরোপ্লাস্ট এবং কোষ প্রাচীরের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতেও দুই ভাগে। এখন আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানবো, কেমন? আচ্ছা, এবার আসা যাক আমাদের প্রথম টপিকস, সেই কাইন্ডস অফ সেলের, বা উপ টপিক্স বলতে পারো, সাব টপিক। এই সাব টপিক্স শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে হেডিং দাও তোমরা, শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ, কোষের প্রকারভেদ। আচ্ছা, যারা ক্লাসে আছেন সকলকে ধৈর্য সহকারে ক্লাসটি কন্টিনিউ করার অনুরোধ রইল, ইনশাল্লাহ উপকৃত হবেন। আর ধৈর্যশীলদের জন্যই আসলে সফলতা।
সবাই মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্টই এবার চাকরিতে জয়েন করবেন, অবশ্যই চাকরির প্রস্তুতি নেবেন। তো আশা করি বোঝার কথা। অন্যান্য চাকরি থেকে নিবন্ধন চাকরিতে তুমি নিজেকে কোয়ালিফাই করা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি বা সমাজে একটা ভালো অবস্থান নিয়ে থাকতে পারবে। একটু ধৈর্য সহকারে 19তম নিবন্ধনটাকে বা নবম নিবন্ধনটাকে তুমি টার্গেট করো, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। কেমন? ওকে, ডাস্টারটা কোথায়? আচ্ছা, শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে এই কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেহকোষ, আরেকটি হচ্ছে জনন কোষ। দেহকোষকে ইংরেজিতে বলে সোমাটিক সেল এবং জনন কোষকে তোমার বলা হয় গ্যামেটিক সেল। এবার আসা এই দেহকোষ সম্পর্কে যে তথ্যগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাজিয়েছি, এর ভিতরে তোমার দেহকোষ সাধারণত ডিপ্লয়েড বা 2n প্রকৃতির হয়। কেমন? তোমরা পরে নিচে দিয়ে লিখতে পারো সাধারণত 2n। আচ্ছা, সাধারণত ডিপ্লয়েড। সবসময় মনে রাখবে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, টিপ্লয়েড, ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে একটা n, ডিপ্লয়েড মানে 2n, আর টিপ্লয়েড মানে 3n। কেমন? ডিপ্লয়েড বা 2n প্রকৃতির। যদি এরা দেহ গঠনের সহায়তা করে, কেমন? সংজ্ঞাটা লাগবে না, দেহ গঠনের সহায়তা করে, এটা এমনি বুঝবা নর্মালি। এক নম্বর হচ্ছে কি, সাধারণত ডিপ্লয়েড বা 2n প্রকৃতির, এবং 2 নম্বর দিয়ে এদের উদাহরণটা শিখে রাখা যে মূল কাণ্ড পাতার স্নায়ুকোষ, মূল কাণ্ড ও পাতার স্নায়ুকোষ, আর আরেকটা জিনিস রক্তকণিকা ইত্যাদি। এগুলো হচ্ছে কি, এগুলো দেহকোষের উদাহরণ। কেমন? দেহকোষের উদাহরণ। ওকে, আর জনন কোষ হচ্ছে গ্যামেটিক সেল। এরা জনন কার্য সম্পাদন করে। এরা দুই ধরনের হয়ে থাকে, শুক্রাণু এবং ডিম্বাণু। আবার অনেক সময় পরাগ রেণুটাকেও এটার ক্যাটাগরি ধরা হয়। কেমন? তবে তোমাদের যদি বলে যে জনন কোষ কত ধরনের, তুমি দুই ধরনের দিবা। একটা হচ্ছে শুক্রাণু বা পুংগ্যামেট, আর ডিম্বাণু হচ্ছে স্ত্রী গ্যামেট। কেমন? পুংগ্যামেট আর হচ্ছে স্ত্রী গ্যামেট। পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট। ওকে, আর এরা সব সময় সর্বদা অ্যান প্রকৃতির হয় বা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। কেমন? সর্বদাই হ্যাপ্লয়েড বা অ্যান প্রকৃতির, সর্বদাই অ্যান, হ্যাপ্লয়েড বা অ্যান প্রকৃতির। ওকে, আর এই জনন কোষকে যৌন জননের একক বলা হয়। লিখে নাও, এটা ইম্পর্টেন্ট। জনন কোষকে যৌন জননের একক বলা হয়। যৌন জনন মানে কি? শুক্রাণু ডিম্বাণুর মিলন। কেমন? যৌন জননের একক বলা হয়। এর পাশাপাশি অযৌন জননের একক কি শিখে রাখো। জনন কোষকে যৌন জননের একক বলা হয়, আর রেণু বা স্পোরকে অযৌন জননের একক বলা হয়। ওকে, শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে আর কিছু জানা লাগবে না, এইটুকু শিখে রাখো, এইগুলো ইম্পর্টেন্ট। কেমন? এরপরে যে টপিক্সটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স। তোমাদের প্রথমে প্রশ্ন বিশ্লেষণের সময় দেখছো যে ওইখানে বিগত সালে অনেকবার আসছে, এবং কি 18তম নিবন্ধনে এসছে যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষের পার্থক্যগুলো উল্লেখ করো। তো এবার যেহেতু লিখিত পরীক্ষা না, ফ্রিলি, এই কারণে আমাদের আর ওই পার্থক্যটা লেখা লাগবে না, কিন্তু এই পার্থক্যের সাথে সামঞ্জস্য সকল তথ্য তোমাদের জানার প্রয়োজন, এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স। এই টপিক্স থেকে আশা করি তোমার একটা না একটা অবশ্যই কোশ্চেন থাকবেই। ওকে, সবগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমি একসাথে সাজিয়েছি, সমস্যা নেই। এটা লেখা হয়েছে কিনা একটু জানাও, আশা করি লেখা হয়েছে। কেমন?
ওকে, আসো এবার আমরা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের গঠনের উপর বা নিউক্লিয়াসের উপর নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ। কেমন? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ কত প্রকার তোমরা জানো আশা করি, যে আদিকোষ এবং প্রকৃত কোষ। তোমরা প্রথমে শিখে রাখো যে আদিকোষ এবং প্রকৃত কোষের উপনাম বা আদিকোষের অন্য কি নাম আছে। কেমন? আদিকোষ, আচ্ছা এটা দিয়ে শুরু করি। আদিকোষ, আদিকোষের আরেক নাম হচ্ছে আদিকেন্দ্রিক কোষ, আরেকটি নাম হচ্ছে ইংরেজি নাম প্রোকারিওটিক সেল, প্রোকারিওটিক সেল, এবং আরেকটি আছে প্রকৃত কোষ। সহজ টপিকস মনে হইতে পারে, কিন্তু এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানা লাগবে। বা সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, এটা একটু ধীরে টানবো কারণ এখানে তোমাদের পার্থক্যগুলোকে একটু ধারাবাহিকভাবে লেখা লাগবে। আচ্ছা, এটাকে আমি একটু মোছা, আমি সুন্দর করে একটা বক্স করে সব কিছু, এই বক্সের ভিতরে এর পার্থক্য ইনফরমেশন সব একটা বক্সে নিয়ে আসার চেষ্টা করি। কেমন? লেখাটা একটু ছোট করে লিখলে সবগুলো একই পেজে আসতো, এখন ছোট করলে তো আবার তোমরা লিখতে অসুবিধা হবে। কেমন? আচ্ছা, হেডিং দাও যে আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্যগুলো তুলে ধরা হলো। এই পার্থক্যের ভিতরে আমি এমসিকিউ আকারে কীভাবে আসবো ওইভাবে লিখে দিচ্ছি। কেমন? ওকে, এখন আমি জাস্ট পার্থক্য দিয়ে হেডিং দাও তোমরা। প্রথমে ছোট করে এখানে লিখি আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য বা তথ্য। কেমন? আচ্ছা, প্রথমে নিউক্লিয়ার মেমব্রেন, মার্কারগুলো নতুন মার্কার লাগবে। নিউক্লিয়ার মেমব্রেন, আদিকোষ কি প্রকৃত কোষ কি আশা করি তোমরা জানো যে আদিকোষ, ওটার সংজ্ঞা লেখালাম না। আদিকোষ মানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়ার জিল্লি নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। আসলে বিস্তারিত সংজ্ঞাটা তো পরীক্ষা আসবে না, তোমাদের কি কি ইনফরমেশন লাগবে ওগুলো এখানে চলে আসবে। প্রকৃত কোষ আর আদিকোষের সব ডিটেলস এখানে চলে আসবে, সমস্যা নেই। প্রথমে দাও নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে দাও সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস, তারপরে ডিএনএ, পার্থক্যের বিষয়গুলো। কেমন? ওগুলো হচ্ছে পার্থক্যের বিষয়। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, রাইবোজোমের ধরন, রাইবোজোমের ধরন, সাইটোস্কেলেটন, সাইটোস্কেলেটন যার বাংলা নাম কি? বাংলা নাম কোষ কঙ্কাল। কেমন? ছোট করে একটু লেখা লাগতেছে কারণ একটু জানার চেষ্টা করতেছি। আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ অফেরন,
জিনের গঠন, কোষ বিভাজন, শ্বসন, ট্রান্সলেশন, আর সর্বশেষ লেখা পুষ্টি গ্রহণ। ধারাবাহিকভাবে লেখা দিচ্ছি, কেমন? আচ্ছা, এগুলো হচ্ছে পার্থক্যের বিষয়, মানে আদি কোষ এবং প্রকৃত কোষের সাথে যে পার্থক্যগুলো আছে, এই যে দেখো অনেকগুলো পার্থক্যের মূল জিনিসগুলো, মূল হিন্টসগুলো হচ্ছে এটা। তোমার এখন একটু কঠিন সবগুলো ইনফরমেশন জানা লাগে, তবে যদি আগে হতো লিখিত পরীক্ষা তাহলে তুমি 4-5টা দিলেই হয়ে যেত, কেমন? এখন সব কিছু সম্পর্কে তোমার জানা লাগবে, কেমন? কোন জায়গা থেকে প্রশ্ন হয় আসলে বোঝা যাচ্ছে না। এবার তাহলে এটা হচ্ছে আদি কোষের ক্ষেত্রে আদি কোষ, আর এটা প্রকৃত কোষ। আচ্ছা, এখানে দাও প্রকৃত কোষ, বায়োলজিতে আর মশাই দেখো মুছে ফেলি, প্রকৃত কোষ, আদি কোষ। ওকে, তোমরা খাতা একটু সুন্দর করে লেখো। এটাকে দাও পার্থক্যের বিষয় নিয়ে বললেন, মেমব্রেন, এখানে দাও পার্থক্যের বিষয়। ওকে, দেখো পার্থক্যের বিষয় প্রথম হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন মানে কি? নিউক্লিয়াসের বাহিরের যে আবরণটা, এই বাহিরের আবরণটা আদি কোষে কি থাকে নাকি নাই? ইতিমধ্যে তোমরা জানো যে নাই। আর প্রকৃত কোষে কি আছে নাকি নাই? আছে। তাহলে তোমার পরীক্ষায় যদি আসে যে নিচের কোন কোষে নিউক্লিয়ার মেমব্রেন নেই বা থাকে না, অবশ্যই কি আদি কোষে। আর যদি বলে নিচের কোন কোষে নিউক্লিয়ার মেমব্রেন আছে, তাহলে প্রকৃত কোষে। সুগঠিত নিউক্লিয়াস আদি কোষে আছে না নাই? নাই। আর প্রকৃত কোষে কি আছে, কেমন? তাহলে প্রকৃত কোষে নিউক্লিয়াস আছে, সুগঠিত নিউক্লিয়াস আছে, আদি কোষে নিউক্লিয়াস নেই, সুগঠিত নিউক্লিয়াস নেই। ডিএনএ, ডিএনএটা হচ্ছে আদি কোষে একটা ডিএনএ থাকে, মাত্র একটি থাকে, এটি হচ্ছে বৃত্তাকার ডিএনএ। বৃত্তাকার ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ থাকে একটি, কেমন? একটি থাকে, একটি থাকে। এই বৃত্তাকার ডিএনএটা বৃত্তাকার অবস্থায় থাকে, এটাকে আবার নিউক্লিওয়েড বলা হয়, একে নিউক্লিওয়েড বলা হয়। নিচে দিয়ে লেখো, একে নিউক্লিওয়েড বলে। এবার এটাতে হিস্টোন প্রোটিন থাকে না, হিস্টোন প্রোটিন থাকে না, ইম্পর্টেন্ট এগুলো, কেমন? হিস্টোন প্রোটিন থাকে না। তাহলে কি? তাহলে হচ্ছে আদি কোষে বৃত্তাকার ডিএনএ থাকে, কয়টি থাকে? একটি থাকে। আর এই যে বৃত্তাকার ডিএনএটা থাকে, এটাকে বলা হয় নিউক্লিওয়েড, এবং এটাতে কি থাকে না? হিস্টোন প্রোটিন থাকে না। আর তোমার প্রকৃত কোষে যে ডিএনএটা থাকে সেটা থাকে সূত্রাকার। ওকে, এটাতে একটা নেই, এটা একের অধিক থাকতে পারে, একাধিক থাকতে পারে। আর এটাতে আরেকটা জিনিস জেনে রাখো, এটার পাশাপাশি এটাতে হিস্টোন প্রোটিন থাকে। হিস্টোন লেখা ছোট হইলো, তুমি যদি আমার কথার দিকে মনোযোগ দাও তাহলে আশা করি লিখতে বা বুঝতে অসুবিধা হবে না। ওকে, তাহলে ডিএনএ সম্পর্কে, ডিএনএ খুব ইম্পর্টেন্ট, কেমন? আদি কোষে ডিএনএ থাকে, যেটা হচ্ছে বৃত্তাকার একটি থাকে এবং নিউক্লিওয়েড বলে, এটাতে হিস্টোন প্রোটিন থাকে না। আর প্রকৃত কোষে হিস্টোন প্রোটিন থাকে এবং এটা হচ্ছে সূত্রাকার, সূত্রাকার, কেমন? ওকে, কালার ফ্যান দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো একটু, যেগুলো বারবার বলি ওগুলো একটু তুমি কালার করে রাখতে পারো। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, মানে সাইটোপ্লাজমে কোনো অঙ্গাণু আছে কিনা, জিল্লিবদ্ধ অঙ্গাণু বা জিল্লিবিহীন, ওই বিষয়ে আর একটু পরে বলি। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এখানে থাকে না, তবে শুধু রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে। রাইবোজোম থাকে, আর অন্য কোনোটা থাকে না। আর এখানে রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকে, রাইবোজোম সহ
সকল অঙ্গাণু থাকে। ওকে, তারপরেটা রাইবোজোমের ধরন। আমরা জানি আদিকোষের রাইবোজোম হচ্ছে 70 বেদবার্গ, 70 এস, এস দ্বারা প্রকাশ করি, এস মানে হচ্ছে বেদবার্গ। ঠিক আছে, রাইবোজোমের একক বিজ্ঞানী বেদবার্গ এই একক আবিষ্কার করেন, তার নামের অনুসারে এটাকে প্রথম অক্ষর দিয়ে বেদবার্গ প্রকাশ করা হয়। তার নামের স্পেলিংয়ে বেদবার্গ উচ্চারণ হলো এস দিয়ে শুরু হয়, কেমন 70 এস প্রকৃতি। এবং এই 70 এসটা দুইটা সাব ইউনিটে বিভক্ত, সেই দুইটা সাব ইউনিট হচ্ছে 50s প্লাস 30s, কেমন 50 যেমন 30। আর প্রকৃত কোষের রাইবোজোম 80s প্রকৃতির, এই দুইটা উপ একক হচ্ছে তোমার 50s প্লাস 40s। ওকে, এস মানে কি বেদবার্গের একক। এবার আসো কোষীয় কঙ্কাল সাইটোস্কেলেটন আছে নাকি নাই। আদি কোষ মনে রাখবে, আদি মানে নাই বা কম কম থাকবে, কেমন সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল এখানে থাকে না। হিন্টস কি, হিন্টস হচ্ছে আদি কোষে কম কম থাকবে অথবা থাকবে না, দেখবে এটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সত্য, থাকে না আর এটাতে থাকে। তাহলে পরীক্ষা যদি বলে সাইটোস্কেলেটন আদি কোষে থাকে নাকি থাকে না, তাহলে কি থাকে না, কেমন আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ মনে রাখবে একটি থাকে, একটি, এই একটি থেকে বাকিগুলো সংশ্লেষিত হয়। এই আরএনএ পলিমারেজ এক প্রকার বা একটি, এক প্রকার, এক প্রকার লেখা, একটি না লিখে লেখা এক প্রকার। এটা আরেকটা জিনিস মনে রাখো, এটি কোর এনজাইম, কোর এনজাইম ও সিগমা ফ্যাক্টর দ্বারা গঠিত, সিগমা ফ্যাক্টর দ্বারা গঠিত। ওকে, আরএনএ পলিমারেজের কাজ কি, এটা ট্রান্সক্রিপশনে ভূমিকা রাখে, কেমন ট্রান্সক্রিপশনে ভূমিকা রাখে। লিখে রাখতে পারো ট্রান্সক্রিপশনে, আমি জায়গার সংকট এই কারণে লিখতেছি না, তুমি লিখতে মন চাইলে লিখে রাখো। এক প্রকার কোর এনজাইম সিগমা ফ্যাক্টর দ্বারা গঠিত, এটা এটা তোমার হচ্ছে ট্রান্সক্রিপশনে ভূমিকা রাখে, কেমন। আর পরেরটাতে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল, এখানে আরএনএ পলিমারেজ মনে রাখবে 3 প্রকারের থাকে। কয় প্রকার? 3 প্রকার। ওকে, অপেরন। অপেরন কি, আগে অপেরনটা বিষয় বলার আগে অপেরন কি সেটা বলে তোমাদেরকে। জিন প্রকাশের কার্যকরী ইউনিট হচ্ছে অপেরন। জিন, এটা তোমাদেরকে জাস্ট ইনফরমেশন দিয়ে রাখছি। জিন প্রকাশের কার্যকরী ইউনিট, কার্যকরী ইউনিট যার নাম কি অপেরন, জিন প্রকাশের কার্যকরী ইউনিট। ঠিক আছে, এটা জিন প্রকাশের, এটা মনে রাখবা জ্যাকব, জ্যাকব এবং মনদ 1961 সালে আবিষ্কার করেন। আচ্ছা, এটা তোমাদের অন্য লেকচারে আলোচনা করবো, এটা অন্য লেকচার আছে, সমস্যা নেই। জিন প্রকাশের কার্যকারী ইউনিট এই অপেরন। অপেরনটা মনে রাখ, এখানে একটা স্টার চিহ্ন দিয়ে রাখো। এই অপেরনটা আদিকোষে থাকে, বাকিগুলো কি ছিল? থাকে না। কিন্তু অপেরন কি থাকে, প্রকৃত কোষে থাকে না। ওকে, এবার আসো জিনের গঠন। আচ্ছা, জিনের গঠনটা একটু বাদ দাও, লাগবে না তো বেশি। এরপরে কোষ বিভাজনে তুমি জানো, কোষ বিভাজন মাইটোসিস প্রক্রিয়া হয়। আর প্রকৃত কোষে মাইটোসিস মিওসিস উভয় প্রক্রিয়া হয়। ওকে, সবাত শ্বসন। শ্বসন হচ্ছে তোমার, এটা তো অক্সিজেনের অনুপস্থিতিতে হয় শ্বসন, অবাত শ্বসন, অবাত শ্বসন ঘটে। আর প্রকৃত কোষে ঘটে কি তোমার সবাত শ্বসন। ট্রান্সলেশন একদম প্রথম দিকেই শুরু হয়, কেমন
ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়। ট্রান্সলেশনটা মনে রাখবে, আদি কোষে ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়। আর এটা একটি বিলম্বে শুরু হয়, এটা বিলম্বে শুরু হয়, মানে একটু দেরি করে, কেমন দেরি করে শুরু হয়, বিলম্বে শুরু হয়। আর পুষ্টি গ্রহণ আদি কোষে মনে রাখবে শ্বসন পদ্ধতিতে ঘটে। শ্বসন পদ্ধতিতে ঘটে। মাঝে মাঝে শালক সংশ্লেষণও দেখা যায়, মাঝে মাঝে শালক সংশ্লেষণ দেখা যায়, মাঝে মাঝে শালক সংশ্লেষণ দেখা যায়। আর তোমার প্রকৃত কোষের শ্বসন আত্তীকরণ, শ্বসন আত্তীকরণ, শালক সংশ্লেষণ সব প্রকারে হয়, কেমন? ওকে, এবার লিখে নাও, একটু সময় দিচ্ছি। লেখা শেষ হইলে কেউ আমাকে ইনশিওর করো যে লেখা শেষ, কেমন? আচ্ছা, ওই জিনের গঠনে একটা লিখছিলাম যে ওই জিনের গঠনটা একটু বড় করে, তো ইনফরমেশন দরকার নেই। জাস্ট জিনের গঠনে মনে রাখো ইন্ট্রান্স থাকে না, কেমন? জিনের গঠনে এখানে দিই জিনের গঠন, জিনের গঠনে মনে রাখো আদি কোষে ইন্ট্রান্স নেই, ইন্ট্রান্স নেই। বিস্তারিত ইন্ট্রান্স সম্পর্কে লিখতে গেলে যাই সংকট, তো ইন্ট্রান্স নেই। তুমি জাস্ট মনে রাখবে আদি কোষে ইন্ট্রান্স নেই, প্রকৃত কোষে ইন্ট্রান্স থাকে, এটা একটু লিখে নিও, কেমন? ওকে, তাহলে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য তোমাদের যে সকল বিষয় গুরুত্বপূর্ণ আছে সবগুলো বিষয় এখানে সাজানো আছে, তোমরা ধারাবাহিকভাবে লিখে নাও। লেখা শেষ হলে আমাকে কেউ একজন ইনশিওর করো, কেমন? এরপরে আমরা আমাদের পরবর্তী টপিক্সে চলে যাচ্ছি। একজন আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছে, স্যার আর ক্লাস কতক্ষণ হবে? আসলে টপিকসগুলো অনেক বড় বড় এবং এই অধ্যায়টাও অনেক বড়, আমাদের একটু সময় লাগবে। তবে আজকে আর বেশিক্ষণ লেন্থলি করবো না, আমরা মোটামুটি ক্লাসের প্রায় শেষ পর্যায়ে। ওকে, তোমরা একটু তাড়াতাড়ি লেখো। দেখা যায় না, আচ্ছা। তোমরা একটু তাড়াতাড়ি লেখো। দেখা যায় না। জানবি ভাইয়ান লিখছে, আসসালামু আলাইকুম স্যার, এমএসসি মাসে এত কষ্ট করে ক্লাস নেবেন আর স্টুডেন্ট থাকবে না? আগেই তো ঘোষণা দেওয়া হয়েছে যে ক্লাস হবে। অ্যাকচুয়ালি সিরিয়াসলি এই বয়সে তো এমন না যে ক্লাসের জন্য জোর করে আনা লাগবে। জানবি ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম স্যার, তহিদ ইসলাম মাশাআল্লাহ সুন্দর ক্লাস চলছে, ধন্যবাদ তহিদ। থাকবে না, আগেই তো ঘোষণা দেওয়া হয়েছে যে ক্লাস হবে। অ্যাকচুয়ালি সিরিয়াসলি এই বয়সে তো এমন না যে ক্লাসের জন্য জোর করে আনা লাগবে। জানবি ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম স্যার, তহিদ ইসলাম মাশাআল্লাহ সুন্দর ক্লাস চলছে, ধন্যবাদ তহিদ। থাকবে না, আগেই তো ঘোষণা। ঠিক আছে, শোনো, আসলে শেষ সময়ে যখন সিরিয়াস হয়ে যাওয়ার লাভ নেই, এখন থেকে একটু সিরিয়াস হও, সবাই ভালো করে পড়াশোনার আগাও, আশা করি ভালো করতে পারবে।
এরপরও যারা ক্লাসে আসো সবাইকে ধন্যবাদ। নিজের জন্য ক্লাস, আমার জন্য ক্লাস না, কেমন? ওকে, এরপরে আমরা আমাদের পরের আলোচনায় যাই। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে শেষ করলাম। এবার আসা যাক লোহিত না, এবার ক্রোমোজোমের উপর ভিত্তি করে আমরা আলোচনা করি নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে। ওকে, এটাতেও দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিপ্লয়েড কোষ, আরেকটি হচ্ছে তোমার হ্যাপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষ হচ্ছে, ডিপ্লয়েড কোষে সম্পর্কে ইনফরমেশন লিখে নাও। ডিপ্লয়েড কোষে 2 সেট ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড কোষে 2 সেট ক্রোমোজোম থাকে। ওকে, আরেকটা জিনিস মনে রাখো, প্রতি এক সেট ক্রোমোজোমকে জিনোম বলে। প্রতি এক সেট ক্রোমোজোমকে জিনোম বলে। তাহলে জিনোম কি? প্রতি এক সেট ক্রোমোজোমকে জিনোম বলে। ওকে, উদাহরণটা জেনে রাখো। অধিকাংশ প্রাণী বহু অপুষ্পক। অধিকাংশ প্রাণী বহু অপুষ্পক ও সুপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক ও সুপুষ্পক উদ্ভিদ। ওকে, এরপরে 2 নম্বর হচ্ছে হ্যাপ্লয়েড সেল বা হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষে এক সেট ক্রোমোজোম থাকবে, কেমন? তাহলে জিনোম থাকবে কয়টা? একটাই, কেমন? এক সেট ক্রোমোজোমকে জিনোম বলে, একটা এক সেট ক্রোমোজোম থাকবে। ওকে, উদাহরণ হিসেবে প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক মনে রাখতে পারো। শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া। ব্রায়োফাইটা তো মনে রাখতে পারো, ব্রায়োফাইটা। এটাতে এত বেশি ইনফরমেশন নেই, জাস্ট এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিপ্লয়েড কোষে কত সেট ক্রোমোজোম থাকে এবং হ্যাপ্লয়েড কোষে কত সেট ক্রোমোজোম থাকে। একটু মার্কারটা নিয়ে এসে একটু সময় দাও সবাই। ওকে, আমাদের একদম সর্বশেষ কাইন্ডস অফ সেলের সর্বশেষ টপিক যেটা কোষের প্রকারভেদের, সেটা হচ্ছে কোষ প্রাচীর এবং ক্লোরোপ্লাস্টের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, এখানেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। কোষ প্রাচীর ও ক্লোরোপ্লাস্টের উপর ভিত্তি করে।
ভিত্তি করে কোষের প্রকারভেদ, কেমন? তাও 2 প্রকার, খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে উদ্ভিদ কোষ, আরেকটি প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। ওকে, এখানে উদ্ভিদ কোষে যে ইনফরমেশন তোমাদের জানা লাগবে, 1 নম্বর হচ্ছে এর বাইরে শক্ত একটি আবরণ থাকে, শক্ত সেলুলোজ নির্মিত দৃঢ় মৃত কোষ প্রাচীর থাকে। তাহলে উদ্ভিদ কোষে বাইরে শক্ত সেলুলোজ নির্মিত দৃঢ়মৃত একটা কোষ প্রাচীর থাকে। এরপরের ইনফরমেশন, কোষ কেন্দ্রে একটা কোষ গহ্বর থাকে বড়, কোষ কেন্দ্রে বড় কোষ গহ্বর থাকে। ওকে, এরপরে সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট থাকে। এর আকার আয়তাকার, মাঝে মাঝে আবার গোলাকার ডিম্বাকারও দেখা যায়। গোলাকার ডিম্বাকারও দেখা যায়, ডিম্বাকারও দেখা যায়, কেমন? ডিম্বাকারও হয়। খুব ইম্পর্টেন্ট, এটাকে একটু স্টার দিয়ে রাখো। এর সঞ্চিত খাদ্য স্টার্চ। এর সঞ্চিত খাদ্য স্টার্চ, বাঁশের ছাড়। পরীক্ষা আসতে পারে তোমাদের যে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কোনটি? উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। আর একটা জিনিস হচ্ছে এর সেন্ট্রোজোম থাকে না। ওকে, আর 2 নম্বর তোমার প্রাণী কোষ। প্রাণী কোষে এর বিপরীত তথ্যগুলো কি কি? এর বাইরে কোনো কোষ প্রাচীর থাকে না, তারপরে গহ্বর প্রধানত অনুপস্থিত, মাঝে মাঝে থাকলেও ক্ষুদ্র, সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট থাকে না, এর আকার গোলাকার ডিম্বাকার হয়, আয়তাকার হয় না, কেমন? এর সঞ্চিত খাদ্যটা একটু লিখে রাখো। এর সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। প্রাণী কোষের সঞ্চিত খাদ্য নিচের কোনটি? কেমন? গ্লাইকোজেন বা চর্বি। গ্লাইকোজেন বা চর্বি। তাহলে প্রাণী কোষের সঞ্চিত খাদ্য নিচের কোনটি? গ্লাইকোজেন বা চর্বি। আর বাকিগুলো তো বুঝোই। আর এর সেন্ট্রোজোম থাকে, কেমন? এটাতে থাকে না। ওকে, লেখে নাও। এবার আসি আমরা আমাদের একদম আজকের সর্বশেষ টপিকসটা দিয়ে আজকে শেষ করব, যেহেতু ক্লাসটা অনেক লেন্থলি হয়ে গেছে। ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক্সের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা সংবলিত করার জন্য আমাদের এই লেকচারটা একটু বড় হবে। এই লেকচার না, আমাদের সবগুলো লেকচারই একটু ধারাবাহিকভাবে একটু বড় হবে। তোমরা ধারাবাহিকভাবে যদি ক্লাস করো এবং নিজের মতো করে হ্যান্ড নোট তৈরি করো এবং বাসায় প্রস্তুতি নাও, ইনশাল্লাহ এর বাইরে তোমাদের এই টপিক্সের বাইরে অন্য কোনো বই বা পাবলিকেশনসের বই পড়া লাগবে না, ইনশাল্লাহ। হ্যাঁ,
একজনে লিখেছেন পিডিএফ দিবেন ভাই, ক্লাস কন্টিনিউ করো, ক্লাস কন্টিনিউ করলে যে ইনফরমেশনগুলো লিখে দিচ্ছি তুমি নিজেই যদি লিখে নাও পিডিএফ তোমার কাছেই হয়ে যাবে, তোমার নিজের তৈরি হ্যান্ড নোটেই থেকে যাবে। ঠিক আছে? ওকে, এরপরে একদম সর্বশেষ টপিকস। এবার আসা যাক, এই যে উদ্ভিদ কোষ শিখলাম, প্রাণী কোষ দেখলাম, এবার আসা আমরা উদ্ভিদ কোষের গঠন বা উদ্ভিদ কোষে কী কী অঙ্গাণু থাকে এই বিষয়ে জানি। একাদশ বইয়ে আছে এই চারটা। তারপরে এখানে আলোচনার সুবিধার্থে আমিও দেখাচ্ছি, সমস্যা নেই। একটি আদর্শ উদ্ভিদ কোষ। এটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন দিয়ে দেখো কেমন, কি কি থাকে একটা আদর্শ উদ্ভিদ কোষে তোমরা জানো। জড় বস্তু থাকে, এবং প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজম কি তোমরা আশা করে জানো, কোষের ভিতরে অর্ধস্বচ্ছ, আচ্ছা, বা কোষস্থ সজীব বস্তুটাই হচ্ছে প্রোটোপ্লাজম। কেমন? কোষস্থ সজীব বস্তু প্রোটোপ্লাজম থাকে। মূল জিনিস, আদর্শ উদ্ভিদ কোষের মূল জিনিস হচ্ছে প্রোটোপ্লাজম এবং জড়বস্তু। এই জড়বস্তুর ভিতরে আবার থাকে কোষ প্রাচীর এবং কোষস্থ নির্জীব বস্তু। জড়বস্তুর ভিতরে ওই যে আমরা কোষ প্রাচীর সম্পর্কে জানছি না, এই কোষ প্রাচীরটা কোথায় থাকে? জড়বস্তুর ভিতরে। এবং আমাদের সামনের লেকচারে কোষ প্রাচীর সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য পাবো আমরা। কোষ প্রাচীর আর হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। ওকে, এই কোষস্থ নির্জীব বস্তুর ভিতরে আবার তিনটা ক্যাটাগরি করেছে। একটা বর্জ্য পদার্থ, নিঃসৃত পদার্থ, আর সঞ্চিত পদার্থ। দেখো এখানে বর্জ্য পদার্থের ভিতরে কি কি থাকে? রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল, এবং খনিজ ক্রিস্টাল। ওকে, আর নিঃসৃত পদার্থের ভিতরে থাকে হরমোন, পিগমেন্ট, এনজাইম এবং নেকটার। এটা খুব ইম্পর্টেন্ট। এই হরমোন, পিগমেন্ট, নিঃসৃত পদার্থ, নিচের কোনটি নিঃসৃত পদার্থ? কেমন ইম্পর্টেন্ট আছে। কেমন? সঞ্চিত পদার্থের ভিতরে আছে তোমরা জানো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। ওকে, এগুলো কি? এগুলো সব হচ্ছে কোষের একটা আদর্শ উদ্ভিদ কোষের জড়বস্তু। আর প্রোটোপ্লাজম এবং কোষস্থ সজীব বস্তুর ভিতরে আছে কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কি কি আছে? কোষঝিল্লি, সাইটোপ্লাজম
নিউক্লিয়াস। এই তিনটি হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান। এগুলোর আবার এর ভিতরে নিউক্লিয়াসের ভিতরে কি কি আছে দেখো, নিউক্লিয়াসের গঠনে আমরা আবার জানবো। তারপরে এখন আবার বলে রাখি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ওকে, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, এগুলো হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে থাকে। আর সাইটোপ্লাজমের ভিতরে তোমার আবার দুই ধরনের অঙ্গাণু থাকে, সেটা হচ্ছে সাইটোসল এবং বিভিন্ন অঙ্গাণু। সাইটোসল, সাইটোসলের আবার বাংলা নাম আছে সাইটোসল বা সাইটোমাতৃকা। আর বিভিন্ন অঙ্গাণু, এই বিভিন্ন অঙ্গাণু, এই বিভিন্ন অঙ্গাণুটাকে আবার দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু। এই ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু যেগুলো, সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে, এবং কোনটা ঝিল্লিবদ্ধ কোনটা ঝিল্লিবিহীন এ বিষয়েও তোমাদের একদম পুরোপুরি ধারণা থাকা লাগবে। পরীক্ষায় আসতে পারে এমন ইম্পর্টেন্ট যে নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু। এখানে জায়গা সংকট, আমি পরের পেজে লিখে দিচ্ছি, কেমন? আর এই যে নিঃসৃত পদার্থ, হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, এগুলো মনে রাখার একটা টেকনিক আছে, এগুলো মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট, কেমন? এগুলো মনে রাখার একটা টেকনিক হচ্ছে ইংরেজিতে হার ফ্যান। হার ফ্যান মানে কি দেখো, হারতে মানে দেখো হরমোন, ফিতে পিগমেন্ট, ইতে এনজাইম, এনতে নেকটার, হার ফ্যান, কেমন? আচ্ছা, লেখা শেষ করো। লেখা শেষ করলে আমরা এরপরে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কী কী, ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো কী কী, এবং এগুলা মনে রাখার একটা টেকনিক আছে, ওই টেকনিক দিয়ে আমরা আজকে শেষ করবো ক্লাস। যেহেতু সময় প্রায় 12টা। ওকে, আসা যাক এবার ঝিল্লিবদ্ধ অঙ্গাণু এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু কি। ওকে, এবার আসা যাক ঝিল্লিবদ্ধ অঙ্গাণু এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু নিয়ে আমরা। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবিহীন অঙ্গাণু, এটা সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু, কেমন? ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি কি তোমরা জানো? মাইটোকন্ড্রিয়া, মানে কোনটাতে ঝিল্লি আছে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, গোলজি বডি, লাইসোজোম, গোলজি বডি বা গোলজি বস্তু, কেমন? প্লাস্টিড, ভ্যাকুয়াল,
প্লাস্টিড, ভ্যাকুয়াল, ভ্যাসিকল এবং সর্বশেষ পারক্সিজম। আর পাশাপাশি তোমাদের ঝিল্লিবিহীন কি অঙ্গাণু আছে? ঝিল্লিবিহীন হচ্ছে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুলস, রাইবোজোম, প্রোটিওজোম, সেন্ট্রিওল এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওকে, এবার ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু তোমার পরীক্ষায় আসতে পারে। নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু, এটার জন্য জানার জন্য তোমার একটা টেকনিক দিচ্ছি। এই যে প্রথমে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো মনে রাখার টেকনিক, জায়গা তো সংকট। প্রথমে মা এই লেবুগুলো প্লাস্টিকে ভরে, তোমরা এক লাইনে লিখে নিও, আমি এখানে লিখে দিচ্ছি। প্লাস্টিকে ভরে ভ্যানে করে বা ভ্যানে পার করো। ভ্যান মানে হচ্ছে ভ্যান গাড়ি আর কি, কেমন, পার করো। তাহলে দেখো কি হয়েছে, মা এই লেবুগুলো প্লাস্টিকে ভরে ভ্যানে পার করো, মানে কি, মাতে মাইক্রোকন্ড্রিয়া, এতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লেতে লাইসোজোম, গুতে গোলজি বস্তু, প্লাস্টিকে প্লাস্টিড, ভরে ভ্যাতে ভ্যাকুয়াল, ভ্যাতে ভ্যাসিকল, পারতে পারক্সিজম, কেমন। আর এই যে ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো, সেগুলো মনে রাখা হচ্ছে মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল, কেমন, মামারা। যেমন আমি এখানে লিখলাম মামারা প্রতি সেকেন্ডেই ইমোশনাল। ঠিক আছে, মামারা প্রতি সেকেন্ডেই ইমোশনাল, এটা দিয়ে মনে রাখতে পারো। মাতে মাইক্রোফিলামেন্ট, মাতে মাইক্রোটিউবুলস, রাতে রাইবোজোম, প্রতে প্রোটিওজোম, সেতে সেন্ট্রিওল, ইমোশনাল সেকেন্ডারি সেতে সেন্ট্রিওল, ইমোশনালের রশ্মিতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ঠিক আছে, আজকে আর ক্লাসটি লেন্থলি করলাম না, তোমরা ধারাবাহিকভাবে ক্লাস করো। ইনশাল্লাহ, যেহেতু 20 তারিখের আগেই এনটিআরসি থেকে জানিয়েছেন সার্কুলার হয়ে যাবে, তাই তোমরা দেরি না করে, যদি কারো ভর্তি আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের বায়োলজি কেয়ার পেজের সাথে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ আমাদের পেজেই দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি। আর হুট করে ক্লাস আসলে একদিনে তোমরা বুঝবে না, আরও কয়েকদিন আমি হয়তো ফ্রি ক্লাস নিব ইনশাল্লাহ। আর যারা ভর্তি আগ্রহী তারা অবশ্যই ভর্তি হয়ে যাও। আজকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।